হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকে ভিডিওতে স্বাগত। তো আজকে আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স 3 নন মেজর যেই সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান। এই প্রশ্নটি পরীক্ষাতে এসে থাকে। তো প্রশ্নটি হচ্ছে, দুইটি চার্জের মধ্যকার বল সম্পর্কিত কুলম্বের সূত্র লেখো এবং এর ভেক্টর রূপ বের করো। তো এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। তো আমরা প্রথমে লিখব যে 1787 সালে বিজ্ঞানী কুলম্ব চার্জের পরিমাণ, এদের মধ্যবর্তী দূরত্ব আমরা এখানে লিখলাম 1787 সালে বিজ্ঞানী কুলম্ব চার্জের পরিমাণ, এদের মধ্যবর্তী দূরত্ব এবং সংশ্লিষ্ট মাধ্যমের ভিত্তিতে একটি সূত্র প্রদান করেন, সেটি হচ্ছে কুলম্বের সূত্র নামে পরিচিত। তো প্রশ্নের প্রথমে তোমরা এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লেখার পর তোমরা নিচে লিখবে কুলম্বের সূত্রটি, মানে বিজ্ঞানী কুলম্ব যে সূত্রটি দিয়েছিল সেই সূত্রটি এখানে লিখতে হবে। তো তোমরা লিখবে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্রটি হচ্ছে যে দুইটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, দুইটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তা চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক ও এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটি আসার সম্ভাবনা খুবই বেশি। ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জদ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে এবং এই বল চার্জদ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। তোমরা কিন্তু এই কুলম্বের সূত্রটি ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো, কিন্তু অনেকেরই হয়তো সেটি মনে নেই। মনে না থাকলেও কোনো সমস্যা নেই, আমরা এখন দেখে নিলাম কুলম্বের সূত্রটি। এবং এই বল চার্জদ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। তো কুলম্বের সূত্রটি হচ্ছে, দুইটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে তা চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক হবে এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এই বল চার্জদ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করবে। তো এই কুলম্বের সূত্রটির যদি আমি ব্যাখ্যা দিতে চাই, তো এখন আমি দেখব যে আমরা যে এখানে লিখলাম একবার সমানুপাতিক আর একবার ব্যস্তানুপাতিক, তো সেটা কি এখন আমরা ব্যাখ্যা দিব। তো আমরা কুলম্বের সূত্রটি আগে লিখেছিলাম, তো তারপর আমরা কুলম্বের সূত্রের ব্যাখ্যাটি লিখলাম। তো ব্যাখ্যাটি হচ্ছে যে, মনে করি কোনো মাধ্যমে Q1 এবং Q2 মানে দুইটি চার্জ পরস্পর হতে d দূরত্বে অবস্থিত। এই যে এখানে আমরা যে চিত্রটি এঁকেছি, এখানে আছে Q1 ও Q2 মানে দুইটি চার্জ পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত। তো তারপর লিখছি যে যদি এরা পরস্পরের উপর মানে F পরিমাণ বল প্রয়োগ করে, এই যে F পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা কি দেখেছিলাম যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তা চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক। মানে কি এর সমানুপাতিক? গুণফলের সমানুপাতিক। তার মানে আমরা লিখতে পারি যে এফটা মানে মোট যে বলটা, এটা হচ্ছে Q1 আর Q2 এর গুণফলের সমানুপাতিক। যে তোমরা এখানে দেখো যে আকর্ষণ বা বিকর্ষণ করে তা চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক আর এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এখানে যে F সমানুপাতিক Q1 আর Q2 লিখলাম, তো এটা আমরা লিখছি যখন ডিটা স্থির ছিল, মানে যখন মধ্যবর্তী দূরত্ব স্থির ছিল। আবার আমরা লিখব F সমানুপাতিক 1/d²। তো 1/d² আমরা কিভাবে লিখলাম?
আমরা এখান থেকে লিখেছি যে এবং ও এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো মধ্যবর্তী দূরত্ব কোনটা? ডি। মধ্যবর্তী দূরত্বের বর্গ মানে ডি স্কোয়ার, ডি স্কোয়ারের ব্যস্তানুপাতিক। আমরা জানি ব্যস্তানুপাতিক লেখা হয় মানে 1 বাই দিয়ে তারপর লেখা হয় আর কি। তো আমি এখানে এই কাজটাই করেছি যে এফ সমানুপাতিক 1/d স্কোয়ার। 1/d স্কোয়ার দিয়ে বোঝাচ্ছি যে 1/d স্কোয়ারের মানটা হচ্ছে এফ এর ব্যস্তানুপাতিক। কিন্তু এখানে যদি আমি লিখতাম এফ সমানুপাতিক ডি স্কোয়ার তাহলে এটা সমানুপাতিক হতো, কিন্তু ব্যস্তানুপাতিক যদি লিখতে চাই তাহলে 1/d স্কোয়ার দিয়ে লিখতে হবে। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এফ সমানুপাতিক ডি স্কোয়ার কখন হবে? যখন দুইটা চার্জ স্থির থাকবে, মানে Q1 ও Q2 স্থির থাকবে তখন। আমি আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা পরবর্তী অংশে যাব। এখন লিখব অতএব যখন Q1 Q2 ও D সকলেই পরিবর্তনশীল, অতএব যখন Q1 ও Q2 ও D সকলেই পরিবর্তনশীল তখন কি হবে? তখন হবে F সমানুপাতিক Q1 Q2 বাই D স্কোয়ার। তোমরা যদি একটু লক্ষ্য করো যে আগের পেজে আমরা লিখেছিলাম F সমানুপাতিক Q1 ইন্টু Q2, এটা আছে উপরে, আর F সমানুপাতিক 1/d স্কোয়ার এটা আছে নিচে। আমরা সেম জিনিসটা এখানে লিখলাম যে F সমানুপাতিক Q1 ইন্টু Q2 বাই D স্কোয়ার। তো এখানে যদি আমরা সমানুপাতিক ধ্রুবকটাকে যদি মানে সমানুপাতিক চিহ্নটাকে যদি তুলে দিতে চাই তাহলে আমরা একটা ধ্রুবক কে যুক্ত করতে পারি। তো আমরা একটা কে যুক্ত করে Q1 Q2 বাই D স্কোয়ার, আর এখানে একটা সাইড নোট দিয়ে দিবে যে এখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক, এখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক। তারপর লিখবে তোমরা যে পরীক্ষা হতে দেখা যায় তো পরীক্ষা হতে দেখা যায় যে বায়ু বা শূন্য মাধ্যমে 1 কুলম্ব মানের যদি দুইটি চার্জকে 1 মিটার দূরত্বে স্থাপন যদি আমরা করি তাহলে চার্জ যে পরিমাণ বল আকর্ষণ করবে, তো সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে 9 × 10⁹ নিউটন। 9 × 10⁹ নিউটন হবে। মানে পরীক্ষা হতে দেখা যাচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমে 1 কুলম্ব মানের দুইটি চার্জকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে বিকর্ষণ বলের মান হবে 9 × 10⁹ নিউটন। তাহলে আমরা এখন কি লিখতে পারি? অতএব এখানে যেহেতু বলের মান মানে দেওয়া আছে 9 × 10⁹, তার মানে আমরা এই জায়গা থেকে এফ এর মান পেয়ে গেলাম। তো আমরা এই জায়গাতে এফ এর বদলে 9 × 10⁹ লিখলাম। লেখার পর আমরা লিখলাম কে ইন্টু Q1 Q2 বাই D স্কোয়ার, লিখলাম 9 × 10⁹ সমান কে। আর এই Q1 আর Q2 চার্জের মান আমরা কত ধরবো? Q1 আর Q2 চার্জের মান ধরবো আমরা 1 কুলম্ব, কারণ আমরা এখানে লিখছি বায়ু বা শূন্য মাধ্যমে 1 কুলম্ব। তো 1 কুলম্বকে কিভাবে লেখা হয়? 1c দিয়ে লেখা হয়। তো এখানে একটা হচ্ছে 1c আর Q2 এর মান হচ্ছে 1c এবং তারা পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থিত, তাই মিটার স্কোয়ার। আচ্ছা, এইখানে আমি কে আর এই 1c × 1c কে এক পাশে নিয়ে আসছি, কে ইন্টু 1c স্কোয়ার। এই যে এটা আর এটাকে গুণ করে দিলাম, আর এই জায়গায় 9 × 10⁹ 9 × 10⁹ নিউটন, এটা হচ্ছে নিউটন। 9 × 10⁹ নিউটন, কারণ এই যে 9 নিউটন। আর এখানে 1 মিটার স্কোয়ার গুণ করলে এখানে হবে 1 মিটার স্কোয়ার। তো এখান থেকে যদি আমি কে এর মান বের করতে চাই তাহলে এখানে হবে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার ভাগ হবে 1 কুলম্ব স্কোয়ার। তো এখানে আমরা কোন মানটা পাবো? এখানে আমরা মান পাবো 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। আমরা এই মানটা পাবো। তো এটা আমরা পেলাম কে এর মান। আবার কে আমরা এভাবে প্রকাশ করতে পারি, আবার
কে নিম্নরূপেও প্রকাশ করা যায়। আবার কে নিম্নরূপেও প্রকাশ করা যায়, যেমন কে ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। এখানে এপসাইলন নটের মানটা হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12 কুলম্ব নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। আর এই এপসাইলন নটের যে মানটা পেলাম এটাকে বলা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, মানে শূন্য মাধ্যমে কতটুকু ভেদ করতে পারে সেটার মান হচ্ছে এপসাইলন নট। তো এটার মান হচ্ছে এটাকে আমরা বলবো শূন্য মাধ্যম বা শূন্য স্থানের বা শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। অতএব এসআই বা এমকেএস এককে বায়ু বা শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র হলো F equal to 1/4 pi epsilon naught into Q1 Q2 by D square। তো আমরা এখানে 1/4 পাই এপসাইলন নট কিভাবে পেলাম? আমরা এখানে লিখছিলাম আগের পেজে যে শূন্য মাধ্যমে কে এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। তো আমরা এই যে এইখানে যে সূত্রটা ছিল F equal to, তো F equal to কে এর জায়গায় আমরা বসিয়েছি 1/4 পাই এপসাইলন নট, আর বাকিটা যা আছে তাই, যেমন Q2 Q স্কোয়ার বাই ডি স্কোয়ার। তোমরা যদি আবার পরের পেজে দেখো যে আমি এই জিনিসটাই লিখেছি যে কে এর জায়গায় শুধু 1/4 পাই এপসাইলন নট। এটা হচ্ছে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্রটা হবে এটা হবে এসআই বাই এমকেএস এককে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র। আর যদি আমরা সিজিএস এককে প্রকাশ করি, সিজিএস পদ্ধতিতে তোমরা জেনে খুশি হবে যে সিজিএস পদ্ধতিতে শূন্য স্থানে কে এর মানটা হয়ে যাবে 1। সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে কে ইকুয়াল টু হবে 1। তাহলে সেই ক্ষেত্রে কুলম্বের সূত্রটা কি হবে? তোমরা শুধু আমরা কে এর মান পেয়েছিলাম 1/4 পাই এপসাইলন নট, তো এইখানে তোমরা 1 বসিয়ে দিবে। সুতরাং কুলম্বের সূত্র হবে F ইকুয়াল টু, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, এখানে যদি 1 বসাই তাহলে F ইকুয়াল টু 1 তো লিখতে হবে না, তার মানে Q1 Q2 বাই ডি স্কোয়ার। এটাকে দাও 2 নং সমীকরণ। তো আমরা এসআই বা এমকেএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র পেলাম এটা, আর সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র পেলাম এইটা। তো এখন প্রশ্নে তোমাদেরকে বলেছিল যে কুলম্বের সূত্রের মানে কুলম্বের বল সম্পর্কিত কুলম্বের সূত্র লিখো। তো আমরা এই পর্যন্ত কাজ করে ফেলছি, এখন আমাদের পরের কাজটা করতে হবে যে ভেক্টর রূপ বের করো। তো এখন আমরা এই সূত্র থেকে ভেক্টর রূপ প্রকাশ করব। তো এখন তোমরা লিখবে যে ভেক্টর আকারে লিখলে এক নং সমীকরণটি হবে, মানে 1 নং সমীকরণটিকে যদি আমি ভেক্টর আকারে লিখতে চাই তাহলে সেটি হবে, তো ভেক্টর আকারে লিখতে গেলে আমাদেরকে একটা ভেক্টর চিহ্ন দিতে হবে। আমরা একটা ভেক্টর চিহ্ন দিলাম। 1 নং সমীকরণে আছে 1/4 পাই এপসাইলন নট আছে, ইন্টু আছে Q1 Q2 বাই ডি স্কোয়ার, Q1 Q2 বাই ডি স্কোয়ার। তো এখানে একটা একক ভেক্টর নিয়ে নিব ডি, এটা ভেক্টর রূপে প্রকাশ করার জন্য আর কি লিখতে হবে। তো 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। আর এই একক ভেক্টরকে আমরা লিখতে পারি ভেক্টর ডি বাই ভেক্টরের মান দিয়ে ভাগ আর কি। একক ভেক্টর মানে ভেক্টরটাকে ভেক্টরের মান দিয়ে ভাগ করলে যা পাবো সেটা হচ্ছে একক ভেক্টর, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে দেখে এসেছো। এটা খুব একটা কঠিন কিছু না, এটা লিখে তোমরা ডি এর উপর এরকম দিয়ে দিবে, মানে একক ভেক্টর দিয়ে দিবে। তারপর 1/4 পাই এপসাইলন নট
ইন্টু তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে Q1 Q2 লিখলাম, এইখানে ডি স্কোয়ার, এখানে ডি, তাহলে এখানে কি হয়ে যাবে, ডি কিউব হবে না, ডি কিউব। আর এখানে যে ডি এর উপর যে ভেক্টর চিহ্নটা আছে এটা এভাবেই থাকবে, তাহলে ডি এর উপর যে ভেক্টর চিহ্নটা আছে সেটা কিন্তু এভাবেই থাকলো। তো এটাই হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তো এখানে তোমরা একটা সাইড নোট দিয়ে দিতে পারো যে ডি হলো কি বলো, ডি হলো একক ভেক্টর, ডি হলো একটা একক ভেক্টর, এবং ডিকে আমরা একক ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডি এর ভেক্টরটাকে ভেক্টরের মান দিয়ে ভাগ করে দেব। এটা একটা সাইড নোট দিয়ে দিতে পারো। তো এই প্রশ্নটির উত্তর এই পর্যন্তই, এবং তোমরা শেষে যে লাইনটি দেখতে পাচ্ছ 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই ডি কিউব ইন্টু ডি ভেক্টর, এটি হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তো আমি আশা করছি যে তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ।